ছাড়িয়া এজিপি দলে আমি যোগদান করছি। কংগ্রেসের নেতৃত্ব, ইউডিএফ এর নেতৃত্ব, বিভিন্ন সমাজসেবী হল আজকে আমার সঙ্গে এজিপি দলে যোগদান করছে। আপ্রাণ চেষ্টা করছি গত 5 বছর সোনাইত যাতে একটা শান্তির পরিবেশ থাকে, মারামারি, লাটালাটি, কেস মামলা, বন্দুকের গুলি, থানা তুটানি। 2016 থেকে 21 আজকের যিনি কংগ্রেস প্রার্থী তিনি বিজেপির বিধায়ক আসলা, তিনি বিজেপি থেকে ডেপুটি স্পিকারও আসলা। ক্ষমতার বলে বলিয়ান হইয়া নিজের ভাই ভাতিজা আত্মীয় স্বজনের নামে কোটি কোটি টাকা সোনাই লুণ্ঠন করছে নির্লজ্জর মতো। তাই যখন কইল আমি লোক সাহেবে যে সোনাই ডিলিমিটেশন তো 4 জিপি খাটিয়ে গেছে, আমি তো চাইছি 4 জিপি খাটিয়ে দিত ভাই। যে 4 জিপি থাকলে সোনাই কোন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা কম থাকে। কংগ্রেসের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সাহেব প্রাক্তন মন্ত্রী, উনি মুসলমান বিধায়ক, মুসলমান বুটে আসিল মেজরিটি, বড়খোলা খাটিগোড়া আসিল খলিল আহমদ সাহেব যেমন হয়েছিল মুসলমান মেজরিটি সিট। আজকে এখানেও এই 2টা সিট খাটিয়ে একটা হিন্দু সিট হয়েছে। ডিলিমিটেশনও তারা নিজের কংগ্রেসের 2 বিধায়কের নিজের সমষ্টি বাছাইতে পারছেন একজন প্রাক্তন মন্ত্রী। আমি ওপেন হয়ে লাইভ হইয়া আমি আপনারা বিধায়ক, আপনারা সহযোগিতা 1 বছর আগে থেকে ইলেকশন কমিশনে গিয়া যে ধরনের ফাইট করতে লাগে এইসব করি আমি প্রকাশ্যে হইয়া আজকে সোনাই ঐতিহ্য বজায় রাখি। ও 27 আবার ডিলিমিটেশন হইব সারা ভারতবর্ষ একবারে উইমেন রিজার্ভেশন বিলের লাগিয়ে 30% উইমেন রিজার্ভ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। বিগত দিনে যেভাবে সোনাই ঐতিহ্য বজায় রাখতে পারছি, আগামীতে আপনারা নির্বাচিত করলে আমি এই সোনাই সবচেয়ে বড় ইস্যু যেটা ডিলিমিটেশন হইব 27 এই ডিলিমিটেশনে যাতে সোনাই ঐতিহ্য বজায় থাকে তার লাগিয়ে আমি আপ্রাণ চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি আমি এটা করতে পারবো। কারণ আমি এখন এনডিএ সরকারের পক্ষর, এনডিএ শরিক দল এজিপির আমি বিধায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি। আর যদি নির্বাচিত করেন তাহলে আমি এনডিএ শরিক দলের বিধায়ক করব। এর লাগিয়া আমি এজিপি যাওয়ার 10টা কারণ যদি থাকে এর মধ্যে এটা একটা প্রথম এবং প্রধান কারণ। ডিলিমিটেশনের পরে 126টা সিট আমাদের আসামে আছে বিধানসভা কেন্দ্র, এর মধ্যে মাত্র 22টা কেন্দ্র আছে যেখান থেকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের বিধায়ক নির্বাচিত হইতে পারবে। 126 জন বিধায়কের একটা স্টেট রাজ্য যদি সরকার গঠন করতে হয় তাইলে 64 জন বিধায়কের প্রয়োজন হয়। 22 জন মুসলমান বিধায়ক যদি বা এক দলেরও জিত তাইলে 22 জন বিধায়কের কোন রাজনৈতিক গুরুত্ব থাকবে না। 22 জন বিধায়কের মুখ্যমন্ত্রী বদলানি পারবে না, মুখ্যমন্ত্রী পাল্টাইতে পারবে না, সরকার পাল্টাইতে পারবে না, কোনদিন হইতে না। আসামের সংখ্যালঘু মানুষ আমরা বুঝতে হইব যে আমাদের রাজনৈতিক ক্ষমতা খর্ব করা হয়ে গেছে অলরেডি। এটা কংগ্রেসের সমান অংশীদার। প্রপোজালটা কংগ্রেসের আছে 2007 প্রস্তাবকারী 2007 কংগ্রেস, ইমপ্লিমেন্টকারী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই পরিস্থিতি আমরা কিভাবে বাউন্ডারির বাইরে দূরে দাঁড়াইয়া, ক্ষমতার থেকে অনেক দূরে দাঁড়াইয়া মুসলমান বিধায়ক 10-12 জনে মানছি না, মানবো না, হবে না, হবে না, 5 বছর তো অনেক হবে না করলাম, অনেক আন্দোলন করলাম, লাভ সামাজিক সমস্যা। আমার সমষ্টি আমি ব্যক্তিগতভাবে কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করি, আমি আমার সমষ্টির উন্নয়ন করতে পারছি, মেজর স্কিমগুলো নিতে পারছি, কিন্তু আসামের সংখ্যালঘু সমস্যার একটাও সমাধান হয়েছে। উচ্ছেদের বিরুদ্ধে বারবার সরব হয়েছি। প্রত্যেক রাজনৈতিক নেতা, প্রত্যেক দলের সংখ্যালঘু সম্প্রদায়ের হোক, রিলিজিয়াস অর্গানাইজেশন হোক, সব এটার প্রতিবাদ করা হয়েছে। সমাধান যখন রকিবুল হোসেন সাহেব ফরেস্টের মিনিস্টার আসলে তখন প্রপোজড ফরেস্ট এরিয়া কতটা দিয়ে গেছে যে এই অঞ্চল আগামী দিনে ফরেস্টর গাছ লাগানো হইতো, ফরেস্টের আওতাভুক্ত করা হইতো। এটারে এই প্রপোজড ফরেস্ট এরিয়া এবং ফরেস্ট ডিক্লেয়ার যেগুলো ফরেস্ট আছে, আইডেন্টিফাইড ফরেস্ট এরিয়া ভিতরে যেগুলা মানুষের ঘর বাড়ি বানাই আসলে ওগুলার উচ্ছেদ করা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে। আর আসামর জমিয়তে হোক, অন্যান্য ধর্মীয় সংগঠনে হোক, চাহে কংগ্রেসের এমএলএ মুসলমান হোক, ইউডিএফের এমএলএ হোক, আরো কোনো মুসলমান এমএলএ হোক, মুসলমান সংগঠন হোক, একজন মুসলমানে আসামর কইছেন না যে অবৈধ জায়গা সরকারের ফরেস্টের মাঝে, ফরেস্ট ভিলেজের উপরে অবৈধভাবে গড় কেউ বানাইয়া থাকছে, তারে উচ্ছেদ করিও না, এই কথা কেউ কইছেন না। সবের একটা দাবি আছে যে
উচ্ছেদ করা হোক, আইন মানিয়া করা হোক, তারা পুনর্বাসন দেওয়া হোক, পুনর্বাসন জমি দিয়া তারপরে উচ্ছেদ করা হোক। এখন সেই প্রতিবাদটা আমি বাউন্ডারির ভিতরে, সরকারের গড়ের ভিতরে থাকিয়া প্রতিবাদ করলে আমার মনে হয়, আমার বিবেকে হয় যে এই প্রতিবাদ কার্যকরী হইব এবং এই প্রতিবাদের দেনতা কোনো না কোনো জায়গাতে আমরা কম্প্রোমাইজ করা লাগবো, কিছুটা হইলে কোনো না কোনো জায়গাতে অ্যাডজাস্টমেন্ট আমরা করা লাগবো। আবেগ দিয়ে কোনো রাজনীতি হইতো না, বিবেক দিয়ে রাজনীতি করতে হইব। আমরা প্রয়োজন সেফ সিকিউরিটির, আর আমরা পীড়িত কিছু মানুষের লাগে ঠাপ্পা লাগাইলে আমরা ডাউটফুল, কারণ আপনার আমার কিছু অঞ্চলের, অন্যান্য অঞ্চলের মানুষের 71 আগে আইছেন না পিছিয়ে আইছে, এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে। আজ পর্যন্ত এনআরসি ফাইনাল হয়েছে না, 15 বছর কংগ্রেস ক্ষমতার থাকার পরেও এনআরসি কমপ্লিট করতে পারছেন না, বিজেপি করার স্টেপ নিয়েছিল, কিন্তু ফাইনাল সিট বিজেপি এখনো হ্যাঙ্গিং করে রাখি দিচ্ছে। এটা নিয়ে রাজনীতি কংগ্রেসে শুরু করছিল, বিজেপি কন্টিনিউ করবে। আমি ব্যক্তিগতভাবে ভাবি যে এখন সময় সামনে, এই সময়ের আমরা কাজে লাগাই, এই ইস্যুরে আর কতদিন আমরা পেন্ডিং রাখি, আর লম্বা রাখি, মানুষকে ইনসাল্ট করি, হ্যারাসমেন্ট করি, আমরা শেষ করি। এটার একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হইতে, এটার একটা সমাধানের প্রয়োজন। ভাল লাগে ইন্ডিয়া আমরা প্রতিনিধিত্বের প্রয়োজন। যখন সরকার পক্ষ একমাত্র মুসলমান বিধায়ক আসলে আমিনুল্লাহ লস্কর সাহেব, তখন তাই এটা সাক্ষী দিছিলাম যে আসামত মাদ্রাসাতে জেহাদি শিক্ষা দেওয়া হবে। তার স্টেটমেন্টের ভিত্তিতে সরকার অ্যান্টি ভিজিলেন্স সবের চোখ এটা ধরা পড়ছে যে সরকার পক্ষের এটা অত বড় মানুষের যখন নির্বাচিত প্রতিনিধি কইরা যে আমার সমাজের মাদ্রাসাগুলোতে জিহাদি শিক্ষা নিশ্চয় দেওয়া হয়, তখন এটার একটা মেসিভ ইনকোয়ারি দরকার। এবং তার স্টেপ হিসেবে নগাঁও এবং কাবাইটারি 2টা মাদ্রাসা ভাঙিয়েছেন। 2 মাদ্রাসা ভাঙ্গা 100% জিম্মেদার আমিনুল হক লস্কর সাহেব। তার স্টেটমেন্টের লাগে ইনকোয়ারি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই স্টেটমেন্টের উপরে। এটার জবাব তাই দিতে লাগবে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের কাছে। শোনাই কোনোদিন কমিউনির সাম্প্রদায়িক কোনো সংঘর্ষ রায় কিচ্ছু হয়েছে না, অত মিলাপ্রীতির জায়গা সামান্য রাজনীতির লাগে। শোনাইয়ের মানুষের মাঝে আমি জোড়াত করি, আর ভাই আপনিও এই সমষ্টির একদিন বিধায়ক আসলে আপনারা আপনার নির্বাচিত করলাম, এই যদিও মারিয়া খেদাইছেন ঠিক আছে, কিন্তু একদিন তো করছিল আপনি সামান্য রাজনীতির লাগে, ইলেকশনের লাগে শোনাইতে হিন্দু মুসলমান মায়ের কোরআনির লড়াই করানির চেষ্টা করবা না। মানুষ কিন্তু প্রতিবাদ করবা, প্রতিরোধ করবা। নিজের অস্তিত্ব, নিজের সম্প্রীতি, নিজের এরিয়ার সুনাম অক্ষুণ্ণ রাখার লাগে মানুষ যে কোনো স্টেপ দিতে বাধ্য হইবে। সাবধান করিয়া দিয়ার আপনাকে, সাবধান করিয়া দিয়ার বারবার আপনি লাইটলি লইবেন না কথাগুলা। এটা শোনাই মানুষের জানা দরছে আপনার এই কথায়। মসজিদ দিয়া মন্দির দিয়ে আপনার লড়াই লাগানির লাগে, যে হিন্দু মুসলমানের লড়াই লাগানির যে অপচেষ্টা করবা, এই অপচেষ্টার বিরুদ্ধে কিন্তু মানুষ চেষ্টা সময় রাস্তার দাঁড়াতে হবে। আইন যায়নি, এখন ক্যান্ডিডেট হয়েছে, মুখ উভা লাগে, একটা শব্দ মাতিবার বাদ নাই, এডুকেশন লিয়ে দেয় মাতই, একটা সেন্টেন্স বলা করে বুঝার ক্ষমতা নাই। যে কোনো টিভিটাই যেটা দিয়েছি আমি, আমার লাগে এখানে ফাটলা যে কোনো ক্লাস 2, 3, 4 এর কোনো বাচ্চার লাগে তাই এক সেন্টেন্স ইংলিশে নিজে ট্রান্সলেট করতে পারবে না, কিছু যদি ক্ষমতা নাই, একটা ওয়ার্ড বলা করে মুখে দিতে পারবে না। তাই এডুকেশন মেডিকেল হই, একটা শব্দ মুখে দিয়ে শুদ্ধ পারবে না, তার মতো উদার্ত মানুষে আবার এডুকেশন কোয়ালিফিকেশন, আমি ফার্স্টলা পাস না এমএ পাস না বিএ পাস, শুনাই মানুষের কি তাই কেন? শুনাই টাকা কি শুনে করছে, শুনাই মানুষের তো গাইবা, শুনাই রাস্তাকে বানাই দিছে তো গাইবা। আমি ব্যক্তি শুনাই এডুকেশন, শুনাই রাস্তা, শুনাই ইরিগেশন, শুনাই বাচ্চা ইন্তর ভবিষ্যৎ, শুনাই যুবক যুবতী আপনার কি সম্ভাবনা আছে, ওটা হলো শুনাই ইস্যু। শুনাই ডিলিমিটেশন কে বাঁচাইছে, আগামী ডিলিমিটেশন কে বাঁচাইব, এনআরডিএস জব কার্ডের দেখ বাড়িত নিয়ে সিএসপি দিয়ে টাকা তুলা হতো এমএলএগিরি, আবার কোন সাহসে গিয়ে আবার ইলেকশন খেলাইতে হয়। কংগ্রেসের আমি কংগ্রেস টিকিট লিয়ে আইছি, ইলেকশন ব্যক্তি কংগ্রেসের টিকিট না কিতার টিকিট, ব্যক্তি আমিনুল হক লস্কর, তার গুন্ডারাজ, তার অপশাসন, তার লুণ্ঠন,
তার চুরি ডাকাতি এইসবের বিরুদ্ধে এবার প্রতিবাদ হইব। আর আমি সোনাইবাসী মানুষের একটা অনুরোধ করি, আর যদি প্রকৃত কংগ্রেসের প্রতি মায়া থাকে আমিনুল হক লস্করের ভোট 10,000 15,000 তলে আনেন, যাতে জীবনে কোনোদিন এই সোনাই বাউন্ডারির ভিতরে ইয়া উগাবুলকা করতে পারেন না। এর ভবিষ্যৎ নাই, সোনাইতে উপযুক্ত কংগ্রেসের প্রার্থী নাইনি, খাইল আমি ইলেকশন আর হয়তো খেলাই মুদিনা ঠিক হবো না বুঝতে পারি না। আর এইসব অপোনেন্ট তাহার মানে বিরোধী ক্যান্ডিডেটের লোক আর ইলেকশন খেলার মতো পরিবেশ রয়েছে না। ইত্রামি অভদ্রতামি লাইন লেগ ছাড়িয়া কথাবার্তা। বিজেপির বুটে অ্যাক্সিডেন্টাল এমএলএ খেলাও আও না আমি দলের তোমার কংগ্রেসের যারা যেন তোমার বাই ইলেকশনের দিন জেলা ফেটিকুটর আওড়ে করি বার করছিলা ফিটার সুটো ফেন্টো পেশাব পায়খানা করার বাদে বাড়িয়া যেদিন বার করছিল যে ফেটিকুট ফিন দিয়ে বার হয়েছিল সিলা ফেটিকুট বেটিন তো পুলিশের আওড়ে এরপর কংগ্রেসের রাতর আওড়ে মেনে যদি দম থেকে আমি চ্যালেঞ্জ করি নমিনেশন এখন হয়েছে নাও ইন্ডিপেন্ডেন্ট তুমি আর আমি ইন্ডিপেন্ডেন্ট খেলাই যদি 5,000 ক্রস করে আর রাজনীতি করতাম না জীবনে তোমার গিন ভরে মেনছে তুমি কেন পাও মিলে হইতো না প্রত্যেক দিন বিয়ান থেকে রাইট পর্যন্ত আজ ক্যাম্পেইনিং শুরু হয়েছে তুমি আমারে কেন আরে তোমার চুরির হিসাব দেও না আমার কামড় হিসাব দিয়ে তুমি চেষ্টা করলে শুনে মানছি হিসাব করো তোমার করো নিয়ে তুমি চুরি জামারি করি তুইছো ডাকাতি করি তুইছো হবই তো হিসাব দেও না আমি তো আইজো কইয়া টাকা 30 কোটি নিয়ে শুনে মাত্র জমা তো বিলেও চুরি করলাম আপনার কাছে মাফ চাই আর 30 কোটি টাকা ক্যাশ ওগুন দিয়ে আপনারা রাস্তা বানাই আর আমারে মাফ করে দিন আমি ক্যান্ডিডেট আর উদ্র করবো ক্যাশ করি আর 30 কোটি টাকা হবে না নয় রাস্তা ওয়াইজ টাকা নিয়ে জমা তো না খানো তরি আটু গলা গলা দিয়ে মানুষের কাছে মাফ চাই মানুষের টাকা তোমার টাকা নাই তোমার গরর হইতে পারে কিন্তু টাকার মালিক মানুষ সোনার মানুষ আলো আনি আপো আমি চ্যালেঞ্জ করি তো যেমন আমি ক্যান্ডিডেট আর উদ্র করবো আমি মাইন করতে পারি আমি সোনার মানুষের 30 কোটি টাকা ঘুরাই দেবো ক্যাশ টাকা আর খানো তরি মাফ চাও আটু গলা দিয়া আমি খাই আমার ক্যান্ডিডেট আর উদ্র করবো যাও তুমি এমএলএ আমিও তোমার নাই